আমাদের এমএসএমই আছে, এই রাজনৈতিক ন্যারেটিভ থেকে কি আমাদের নিষ্কৃতি চাই কি চাই না? দেখো, এই যে এমএসএমই তথ্য দিলে, এই এমএসএমই তথ্যটা সরকারি তো সরকারি তথ্যটা কোথায় পাচ্ছি? আজকে তুমি একজন জার্নালিস্ট হয়ে তোমার ইচ্ছে হতে পারে আমি একটা ব্যবসায় ঢুকবো, একটা এমএসএমই। তো তুমি ট্রেড লাইসেন্স করলে, এমএসএমই রেজিস্টার করলে, তুমি কিন্তু কিছু করলে এমএসএমই না করলে বাস, তাহলে সরকারি মার্কশিটে ও, ওটাকে যদি বলি ও মার্কশিটে তোমার 1 নম্বর হয়ে গেল। তো এগুলো এগুলো দিয়ে ফিগার হয় না। মেজর ব্র্যান্ডস, এফএমসিজি এবং লিকার, ফরেন লিকার, এরা সেন্ট্রালাইজ প্রোডাকশন থেকে বেরিয়ে ফ্র্যাঞ্চাইজি মার্কেটে প্রোডাকশন করাচ্ছে। তোমাদের মান্ডি দিল্লিতে যাবে, তো ওরা ওদের হিসেবে ওটা 35% ওয়েস্টেজ হতো ওই কাঠের পেটিতে। তো আমাদের প্যাকেজিং এ অলমোস্ট জিরো ওয়েস্টেজে দিল্লি পৌঁছেছিল। তারপর আমরা এটা কি অনেক এখনো চলছে? না না, শোনো গল্পটা। এইবার আমরা রেকমেন্ডেশন দিয়েছিলাম ডিএমকে, উইচ ওয়াজ ফরওয়ার্ডেড টু সিএমও 2013। তো সেই রেকমেন্ডেশনটা এখনো পেন্ডিং। আমাদের এ রাজ্যের যদি সব থেকে নাম করা কোনো ইন্ডাস্ট্রি থেকে থাকে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এবং সেটা হচ্ছে ফোরজিং। কেমন এই তুমি দেখলে অবাক হয়ে যাবে, একটা টারবাইনের অংশ বড় কোনো মানে নাম করা প্ল্যান্টের নাম করা কোনো বিরাট জটিল মেশিনের একটা ইয়ে যাচ্ছে, ওই আয়রন, সরি উডেন কাস্টটা, সেটা যাচ্ছে তোমার ঠেলা গাড়ি, ওখানে শুধু ঠেলা গাড়িতে মুভ করে। যখন কাস্টিং হচ্ছে, কাস্টিং করার পর ঠেলা গাড়ি, হাতে টানা গাড়িতে আসে জিনিসপত্র। সো ইট ইজ মিডিয়েবল, হাওড়া ইজ মিডিয়েবল। যে এইভাবে তুমি কখনো বিকশিত ভারত 2047 হতে পারো না। তো গভর্নমেন্ট জানো ওদের তো টেন্ডারে ওই দাম দেবে কি করে? তখন ওরা ডিআরডিও বা কেউ ওদের খুঁজতে থাকে, আর দিয়ে ল্যান্ডেড হাওড়ায় এসে পৌঁছে। এক ভদ্রলোক ওই বুশটা বানিয়ে দেয়। ওই ডিফেন্স মিনিস্ট্রি যারা টেকনিক্যাল বললো, বললো বিশ্বাস করুন, ওনার বুশটা ইজ বেটার দ্যান দ্য অরিজিনাল। নমস্কার, আমি প্রতিম বোস। আমার সঙ্গে আছে অচ্যুত, অচ্যুত চন্দ্র। অচ্যুত ভারত চেম্বার অফ কমার্সের এমএসএমই সাব কমিটির চেয়ারম্যান, নিজে একটা এমএসসি মানে মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রাইজ, তার মালিক, আর আমাদের পুরনো বন্ধু। অচ্যুত, আমরা এর আগে কথা বলেছি চাষ নিয়ে, ফার্মিং নিয়ে। এমএসএমই সেক্টর, এই এমএসএমই নিয়ে পশ্চিমবঙ্গের একটা বিরাট হইচই চলে। যখনই বলা হয় শিল্প নেই কেন, তখনই কোত্থেকে সেই শেয়ালের বাচ্চার মতো একটা করে বার করে দেয় এমএসএমই। আমার যতদূর মনে পড়ছে মেমোরি থেকে, যে বোধহয় ভারতবর্ষের 40% এমএসএমই পশ্চিমবঙ্গে। কেমন? খুব সুন্দর তথ্যটা। কিন্তু আমরা যখন অ্যাভারেজ ইনকাম দেখি পশ্চিমবঙ্গের, তখন শেষের দিক থেকে শুরু। হুম। তার মানে, এবং কিছু যুক্তিতে মেলে না, কারণ সাধারণত বড় ইন্ডাস্ট্রির সঙ্গে একটা তো ইকোসিস্টেম তৈরি হয় এমএসএমইর, কর্পোরেট অ্যাক্টিভিটি সব মিলিয়ে হয়। তো প্রথম কথা হচ্ছে, এই যে এই এই আমাদের এমএসএমই আছে, এই রাজনৈতিক ন্যারেটিভ থেকে কি আমাদের নিষ্কৃতি চাই কি চাই না? দেখো, এই যে এমএসএমই তথ্য দিলে, এই এমএসএমই তথ্যটা সরকারি তো সরকারি তথ্যটা কোথায় পাচ্ছি? আজকে তুমি একজন জার্নালিস্ট হয়ে তোমার ইচ্ছে হতে পারে আমি একটা ব্যবসায় ঢুকবো, একটা এমএসএমই। তো তুমি ট্রেড লাইসেন্স করলে, এমএসএমই রেজিস্টার করলে, তুমি কিন্তু কিছু করলে এমএসএমই না করলে বাস, তাহলে সরকারি মার্কশিটে ও, ওটাকে যদি বলি ও মার্কশিটে তোমার 1 নম্বর হয়ে গেল। তো এগুলো এগুলো দিয়ে ফিগার হয় না। এমএসএমই দুটো সেক্টর আছে। একটা হচ্ছে যারা বি টু সি ব্যবসাদার এমএসএমই, ধরো যেগুলো হোশিয়ারি, মানে এগুলো তো পশ্চিমবাংলার হোশিয়ারি ব্যবসাটা বহু এক বছর ধরে। সময় এক সময় তো খুবই বড় ছিল ভারতবর্ষে। হ্যাঁ, হুম। সেটা বাম জামানায় চলে যায় কোয়েম্বাটোরে, কিন্তু ইদানিং কোয়েম্বাটুরে 10 বছরে পাঞ্জাব বড় হয়ে যায় হোসিয়ারি নিয়ে।
হ্যাঁ, তো সেটা কিছুটা ফিরে এসছে এখন। সেকেন্ডলি এখন জানি না এই বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্যাল ডিস্টারবেন্সে বাংলাদেশ তো ওই আবার আহ, আশ্রয় মানে ওয়ার্ল্ড পলিটিক্সে আশীর্বাদ প্রাপ্ত দেশ ছিল যে ওরা গার্মেন্টসটা বেশি করতো, বাট আমরা ওই টপিকে যাচ্ছি না। বাট এমএসএমই তে তুমি যেটা বলতে আজ চাইছো আমি সোজা করে বলে দিই। আহ, ভারত সরকার বাংলাদেশকে একটু এগিয়ে রেখে দিত, আমাদেরটাকে একটু নেগলেক্ট করে। তো সেটা এই মুহূর্তে আর নেই। না, আরেকটা হতো, ওয়ার্ল্ড মার্কেটে ওরা ওই স্পেশাল প্রোটেকশন পেত। ওই ওটা সেটাও বোধহয় ওদের শেষ আমি হয়ে যাবে এবারে। ওটাও আর বেশি দিন ওরা পাবে না। বাট আর পুরো অত ওয়ার্ল্ড প্রোটেকশন সত্ত্বেও এখানে আমাদেরও একটা বোঝার ভুল আছে। সেটা হচ্ছে আমরা বোঝার বা আমি বলবো আমাদের ভুল, নিজেদের ভুল বোঝাই আমরা। বাংলাদেশ একটা স্পেশাল অ্যাডভান্টেজ পেত ইউরোপিয়ান মার্কেটে, বা পায় ইউরোপিয়ান মার্কেটে ইত্যাদি। কিন্তু ওদেরকে টপকে হু হু করে ভিয়েতনাম তো বেরিয়ে গেল। ভিয়েতনাম, আমরা বলি ওর বাংলাদেশের কস্ট কম, তো ভিয়েতনামের সে ওয়েস্ট কস্ট বেশি। কিন্তু তাহলে ভিয়েতনাম কি করে বেরিয়ে গেল? তার মানে ভিয়েতনাম বাকি প্রসেসে এফিসিয়েন্সি এনেছে। কেমন? এক্স্যাক্টলি। সুতরাং আমাদের, আমার আমার জানি না, আই মে, মানে ইউ মে ডিসএগ্রি, বাট আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের টেক্সটাইলের যত কথা হয়, আমার কেন যেন জুট মিলের কথা মনে পড়ে। সেই হেসিয়ান আর স্যাকিং করবে আর বছরের পর বছর গল্প দেবে। কোথাও একটা প্রবলেম আছে। যাই হোক, ব্যাক টু ইউ আর সেইং সামথিং। এবার এমএসএমই এখানে নর্মালি এমএসএমই ইজ আ ওইএম বলো বা বিগ ইন্ডাস্ট্রি সাপ্লাই। আমি হচ্ছি প্যাকেজিং ইন্ডাস্ট্রি, আমি লোককে বলি আমি হচ্ছি ইন্ডাস্ট্রির তারুণ্য। আমাদের, আমি উদাহরণ দিয়ে আমার ইন্ডাস্ট্রির কথা বলছি, 2005-06 আমাদের 5 থেকে 6 হাজার টন ব্যবসা ছিল বেঙ্গলে, কিন্তু আজকে সেটা চলে গেছে 32 থেকে 35 হাজার টন। তাহলে আমরা বলবো প্যাকেজিং নিচ্ছে মানে বাংলায়, তাহলে বিশাল গ্রোথ হয়েছে ইন্ডাস্ট্রিয়াল। আসল গল্পটা কোথায়? আসল গল্পটা হচ্ছে এফএমসিজি, যেটা মানে আমাদের ছোটবেলায় যেগুলো কিষান জাম ওগুলো নাম করা, যে এফএমসিজি, তার মধ্যে তুমি ফরেন লিকার ইন্ডাস্ট্রিকেও ফেলো। এখন এরা বুঝে গেছে দ্য মেজর কস্ট অফ ইন্ডাস্ট্রি ইজ ট্রান্সপোর্টেশন। তো মেজর ব্র্যান্ডস এফএমসিজি এবং লিকার, ফরেন লিকার, এরা সেন্ট্রালাইজ প্রোডাকশন থেকে বেরিয়ে ফ্র্যাঞ্চাইজি মার্কেটে প্রোডাকশন করাচ্ছে। তো আজকে ওয়েস্ট বেঙ্গলের প্লাস 25 থেকে, প্লাস বোধহয় জিএসটি পরে বোধহয় আরো কিছু সুবিধে হয়েছে না, ওরা এই ইয়েগুলো করেছে, না ডিপো নেটওয়ার্ক। জিএসটি ওটা প্রি জিএসটির সময় ওই নতুন ইউনিটে সেল ট্যাক্সের এক্সাম্পশন ছিল 5 বছর, ওইসব তখন ছিল, মানে ওটা আমি সেল ট্যাক্স জামানায় বলছি। হুম। জিএসটি তে কোনো বেনিফিট নেই, ও 18% ফ্ল্যাট তো যাচ্ছে তো ওখানে। কিন্তু যেটা আমি বলতে চাইছি, বেঙ্গলের কনজাম্পশন বা গ্রোথটা কোথা হয়, এই বাংলা বেঁচে গেছে এই 50 বছর বাম প্লাস টিএমসি, বিনা গ্রোথে এদের কপাল ভালো একটা সেক্টর দিয়ে গেছে বাংলাকে। আজকে আমাদের প্যাকেজিং ইন্ডাস্ট্রি 35 হাজার টন, মানে ধরে নাও পার মান্থ এর এমপ্লয়মেন্ট ক্যাপাসিটি ইজ অ্যাবাউট 6টা লেবার পার টন, আচ্ছা। রাইট? আচ্ছা, তো এটার দিস ইজ দ্য এমপ্লয়মেন্ট জেনারেশন, যেটা আমি প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে সারা ইন্ডিয়া ক্যাম্পেইন করেছি। যেটা প্রসেস ফুড প্যাকেজিং পলিসি আছে, দেখবে এফএসএসআই, ইন্ডিয়া গভর্নমেন্ট যে 30% বাঁচানোর জন্য এবার এগ্রিকালচার প্যাকেজিং পলিসি আনা উচিত। একমাত্র করেছে হিমাচল অ্যাপল, তারা ওর লাভ পাচ্ছে, ওদের ওয়েস্টেজ নেমে গেছে বিলো 3%। আচ্ছা। তো মানে ছোট ছোট জিনিস গভর্নমেন্ট ক্যান টেক স্টেপ, এগুলো এক্স্যাক্টলি। আমাদের। আমি আমি এই আলোচনায় বেশি ইন্টারেস্টেড হচ্ছি। প্রথমে আমি সবসময় একটু তো দিতে, সেটা হচ্ছে যে বাস্তববাদী, যে লো হ্যাঙ্গিং ফ্রুটস যেগুলো করলে পরে আমার হবে, এবং তারপরে মিড রেঞ্জিং, আমি 2-5 বছরের ভেতর আমি কি কি বদল আনতে পারি। তারপরে লম্বা যে সমস্ত বদল আছে, যেমন তুমি বলছিলে আগের ডিসকাশনে যে অ্যাবাউট ডিপ সি পোর্ট, ইট উইল টেক টাইম। বিশাল ব্যাপার। একটা লং টার্ম, একটা শর্ট টার্ম। তিনটে, একটা একদম লো হ্যাঙ্গিং ফ্রুটস যেগুলো ইমিডিয়েটলি তোমাকে ইম্প্যাক্ট করবে, ফর এক্সাম্পল আলুর এক্সপোর্ট ব্যানটা তুলে নেওয়া হলো, কেমন? বা কন্ট্রাক্ট ফার্মিংটা আমি ছেড়ে দিলাম, এটা ইট ইজ গোয়িং টু ইম্প্যাক্ট ইউ ইমিডিয়েটলি, কেমন? তো এবার এমএসসি, আমি আরেকটা শেয়ার করছি এবার অভিজ্ঞতা। 2013 আমরা একটা ডিস্ট্রেস কল পাই ফ্রম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা পাই না, পেয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং। হলদিবাড়ি বলে নর্থ বেঙ্গলে একটা জায়গা আছে রাইট। যেখানে 3 মাসে
সিজনাল টমেটো হয় 3 লাখ টন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এদের কি হয়, এরা 200 বছর ধরে ওই সিজনালি গাছ কাটতো আর পেটি করে পাচার করে দিত। তৎকালীন সুপ্রিম কোর্ট অর্ডারে এক্সিকিউট করেছিল তৎকালীন ডিএম, তখন মমতা গভর্নমেন্ট পাওয়ারে এসছে। আর লেফট গভর্নমেন্ট বলেছিল কোল্ড স্টোরেজ অমুক অমুক করে দেবে, বা কিছু হয়নি। ওই একটা সিজনে গাছ কাটা ব্যান করে দিয়েছিল বলে 50,000 টন টমেটো নষ্ট হয়ে যায়। এবং গাছ কাটা ব্যানের চাষিরা সঙ্গে টমেটোর কি সম্পর্ক? প্যাকিং করবে ও, কি করে? প্যাকিংটা, কার্ডবোর্ডটা, প্লাইবোর্ডটা। কার্ডবোর্ড তো নেই, ওরা গাছ কাটতো আর ওই খুব ক্রুড পেটি বানাতো। আচ্ছা। ওটা তো কেউ শেখায়নি বা ইয়ে হয়নি, চলছে 50, 100, 200 বছর ধরে, ওর বলছে বাপদাদা করেছে করছে। হ্যাঁ। প্রবলেমটা এখানে এলো, এরা চাষিরা নিজের ক্ষেতটাকে বাঁচাবার জন্য ওই টমেটো গিয়ে ডিএম বাংলোয় ডাম্প করে দেয়। ডিএম বাংলো অ্যাকচুয়ালি আমার দেখা পুরো টমেটো 1.5 তলা অব্দি ভরে গেছিল, এবং ন্যাশনাল হাইওয়ে ভরে গেছিল। এইখানে পরের সিজনে আমাদের দেখা হয় কি করা যায়। আমরা একটা ফিল্ড ট্রায়াল করে মডার্ন প্যাকেজিং এর জন্য চাষিদের নিয়ে সেমিনার করেছিলাম আমরা। 250 থেকে, আমাদের ডিএম বললো ওরা এমনি আসবে না খাওয়াটা। আমরা 300 চাষিকে লাঞ্চ ব্যবস্থা করে ভাত ডাল মাছ দিয়ে, ভিডিও রেকর্ডিং দিয়ে পৃথিবীতে কিভাবে হয় এইসব আমরা করে ওদের বললাম আমরা ফ্রি প্যাকেজিং দেবো 3 ট্রাকে, তোমাদের মান্ডি দিল্লিতে যাবে। তো ওরা ওদের হিসেবে ওটা 35% ওয়েস্টেজ হতো ওই কাঠের পেটিতে। তো আমাদের প্যাকেজিং এ অলমোস্ট জিরো ওয়েস্টেজে দিল্লি পৌঁছেছিল। তারপর আমরা এটা কি এখনো পলিটিক্যাল, চলছে? না না শোনো গল্পটা, এইবার আমরা রেকমেন্ডেশন দিয়েছিলাম ডিএম কে, উইচ ওয়াজ ফরওয়ার্ডেড টু সিএমও 2013। তো সেই রেকমেন্ডেশনটা এখনো পেন্ডিং। দ্যাটস ইট। সো আমার এইখানেই ভয় লাগছিল, কারণ আমি তোমাকে বলছিলাম যে আমি 2-4টে স্টাডি করেছি, যেমন ইউপিতে, ইস্টার্ন ইউপিতে আমি বললাম। তা সেখানে দেখি আমাকে সবাই বোঝাবার চেষ্টা হচ্ছিল, এগুলো দেখবে খবরের কাগজে বেরোয়, আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিয়েছি হায়দ্রাবাদ, এখান থেকে মাল চলে গেছে জয়পুর, এই জাতীয় সমস্ত কথাবার্তা বলা হচ্ছিল। তো তখন আমি খুঁজলাম একটুখানি, ডিগিং, ডিপ ডিপ ডিগার। তখন দেখলাম যে ওটা যে মানে জোড়া তাপ, এগুলো নিউজ করার জন্য করা হয়, জোড়া তাপ্পি দিয়ে পাঠিয়েছে নানান রকম ভাবে। তুমি ইকোসিস্টেমটাই তোমার নেই, তোমাকে তো একটা ইকোসিস্টেমে আনতে হবে জিনিসটাকে, যাতে নিজের মতো চলে। তা নেই, ওটা কয়েক বেটা মানে আমাদের দেখাতে হবে বলে লোকজন করে দিয়েছে। সো অ্যাজ ইউ সেড যে ইউ আইডেন্টিফাইড দ্য ওয়ে ফরওয়ার্ড, বাট নো টেকার্স, কেউ না এসে কিন্তু তোমাকে। একটা পজিটিভ সাইড ইনিশিয়েটিভ নিলে কি হয়, তৎকালীন ফুড মিনিস্টার ছিলেন ওই মালদার চৌধুরী সাহেব, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তো মডার্ন প্যাকেজিং এ মালদার ব্র্যান্ডেড করে উনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন। আর ওই আম, হলদিবাড়ির গল্প শুনে আমার, হ্যাঁ, আম। তাতে তাতে ওরা বেনিফিট পেয়েছে, মানে যে সূত্রে আমি পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল ফুড প্রসেসিং কর্পোরেশনের বোর্ডে ইনভাইটেড হই। তো ওইটা ওয়াজ ভেরি শর্ট টার্ম, কিন্তু তারপর উনি বোধহয় 2016 ইলেকশনে হেরে যান, ওনার মন্ত্রিত্ব চলে যান। তারপর কন্টিনিউটি আসেনি। উনি অ্যাসুরেন্স দিয়েছিলেন যা উনি গভর্নমেন্টের সাথে আলোচনা করে এটা প্যাকেজিং, আমাদের আম, আমাদের প্রচুর ফল যাক, আছে আমি না। শুনে শুনে খুশি হলাম যে তোমাকে লোকে দিয়েছিল, কারণ আমরা তো বললে পরেও যে যদি কিছু আইডেন্টিফাই করি যে এখানে এটা হলে হয়ে যাবে, তো তারও তারও কারো সময় নেই। অতীতের কথা বলছি। এরকম আছে, অনেস্টলি আছে। আমি দুর্গাপুরে সিবিএম যখন এক্সপ্লোরেশন হচ্ছে, সো আই ফাউন্ড, তারপরে আমি নিজে পড়াশুনো করলাম, আমি দেখলাম যে সিবিএম এর থেকে জল বেরোয়। তো তো ওই জলটা থেকে ওখানে বিশাল একটা প্রসপেক্ট খুলে যাচ্ছে। তো আমি সেটা নিয়ে স্টোরি করলাম, সেই স্টোরি করে আমি মানে আমার রিপোর্টের বেসিসে আমি একটু অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পেয়ে গেলাম, কেমন, অন্য জায়গা থেকে। সবই হলো, কিন্তু আমি ডেকে ডেকে, লোক ডেকে ডেকে বললাম যে এটা করলে হবে। হ্যাঁ, কে শোনে কার কথা? কেউ শোনেনি। সুতরাং ওই অবধি। আচ্ছা, আমরা ব্যাক করে আসি। আমি এরকমই, যেমন আমি কিছু ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো কিছু কাজ করতে গিয়ে লোকজন ডেকে কোনো কাজ করতে বলে, তার মাধ্যমে একটা বছর দুয়েক আগে আমি একটা স্যাম্পল স্টাডি রান করি হাওড়ায়, এমএসএমই নিয়ে যেহেতু কথা হচ্ছে। আমাদের এ রাজ্যের যদি সব থেকে নাম করা কোনো ইন্ডাস্ট্রি থেকে থাকে, ইঞ্জিনিয়ারিং সেক্টর,
এবং সেটা হচ্ছে ফোরজিং। কেমন? তো আমি গিয়ে দেখলাম সেই হাওড়ায় উডেন ডাইস হয়, উডেন ডাইসের ভেতরে তারপরে মেশিনটা তৈরি হয়। কেমন? এই যে উডেন ডাইসটা হচ্ছে, এই উডেন ডাইসটা যারা করছে তাদের মাসের রোজগার মেরে কেটে 10,000 10 টাকা, 8,000 10,000 টাকা। কেমন? এগুলো মূলত এবং কি ধরনের মেশিনের ডাইস করছে ওরা? টারবাইনের অংশ, রেলের চাকা, বড় বড় সমস্ত অ্যাকচুয়াল যে অর্ডার গুলো সেগুলো আসছে বড় বড় কোম্পানি থেকে, বিএইচইএল, ওখানে অমুক জেন্ডাল তমুক, এই সমস্ত বড় বড় কোম্পানি থেকে। যে লোকটা ওই উডেন ডাইসটা করে, ওকে মেজারমেন্ট দিয়ে দেয়, ও হাতে করে সাধারণ মেশিনে। বেসিক্যালি একটা, এই আমার এই রুমটার মতো একটা ছোট্ট ঘর, এত ভালো ফ্যাসিলিটি নেই, কিচ্ছু নেই, কোথাও একটা 100 পাওয়ারের ল্যাম্প জ্বলছে, তার তলায় ও কাজ করছে। কেমন? এবং ওরা আর এই কাজে আসছেও না। তার কারণ হচ্ছে টোটো চালালে তার থেকে বেশি টাকা পাওয়া যায়। তো নতুন যেটা, এবং এইভাবে চলতেও পারে না, এগুলো সিএনসি বা আরো মডার্ন যা টেকনোলজি আছে তার বেসিসে এমএসএমইজ হবে। আমি একটা এরকম সেখানেও গেছিলাম। প্রশ্ন হচ্ছে, আমি আজ 30 বছর ধরে, অন্তত 20 বছর ধরে তো বটেই, হ্যাঁ 30 বছরই হবে, কারণ মমতারই 15 বছর হয়ে গেল, ওদিকে বুদ্ধদেবের 10 ছিল। তো তো শুনে আসছি যে এখানে ওই হাওড়াতে ওই হাব হবে। সেই হাবের কাঁচকলা আমি কিছু দেখিনি, এবং যেখানে কাস্টিং হয়, ইফ ইউ হ্যাভ বিন টু এনি কাস্টিং ইউনিট, আমি জানি না এখনো কেন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি, বা ঘটলেও আমরা হয়তো জানি না। মানে অন্ধকূপের মতো কাস্টিং ইউনিট গুলো। তো এবারে কি করা যায়? কিছু করেছো এ নিয়ে? কিছু সাজেশন আছে তোমার নতুন সরকারের কাছে? দেখো, সরকার, আমি সামাও এই ব্যবসায় সরকার কিছু করতে পারবে না। সরকার ক্যান রেগুলেটরি না, বডি হতে সরকার পারে। যেটা করতে পারে, যে ধরো তোমার যদি স্টাফ রেগুলেশনস আনে যে হুম, এইভাবে কাজ করলে এগুলো আমি অ্যালাউ করব না, কিন্তু তোমাকে আমি এক্স্যাক্ট। এই ইনসেনটিভ দিচ্ছি, আমি পার্ক বানিয়ে দিচ্ছি, তুমি এখানে চলে এসো, আমি ফিনান্সের ব্যবস্থা করছি, তুমি মুভ করো, আমি ফ্যাসিলিটেট করছি। কিন্তু সেটা এখানে সরকার করতে পারে। মার্কেট, কিছুটা মার্কেট ড্রিভেন আছে। তাদের কাছে আমি অবাক হচ্ছি যে রিনাউন্ড কোম্পানিরা এই ইউনিট থেকে, কারণ আমরা যারা রিনাউন্ড কোম্পানিদের সাপ্লায়ার, আমাদের আগে কিউসি চেক করে ওদের এসওপি আর আমাদের সার্টিফিকেশন দিতে হয়। আজকের দিনে কিন্তু মোটামুটি মিডিয়াম সেক্টর ইন্ডাস্ট্রি থেকে আমরাও এখন রেগুলেশনে পড়ে গেছি, মানে গভর্নমেন্টের জন্য না, এখানে একটা ক্যাচ আমাকে। আছে অচ্যুত, এখানে একটা ক্যাচ না, আছে। বলো। ভেল বা আদানি বা তমুক, তারা অর্ডারটা যখন দিচ্ছে, একটা কোম্পানি, তার কিন্তু কাগজপত্র একদম পারফেক্ট থাকছে। কেমন? রাইট। তার কাছে অর্ডারটা আসছে, সে কি করছে, এই কাজটা আউটসোর্স করছে ওই লোকগুলোর কাছ থেকে। এবং সে টাকা সে, বাড়াচ্ছে। নট নেসেসারিলি, কারণ আরেকটা বড় প্রবলেম হয়েছে যেটা, সেটা হচ্ছে যে ওই যে তোমার ওই রিভার্স অকশন। কেমন? ওটা তো তুমি তো একটা পুরো ডেঞ্জারাস। চিপে মেরে ফেলছো, চিপে মেরে দিচ্ছ। এবার ও কি করছে, ও এর কাছ থেকে নিয়ে নিচ্ছে এই, তুমি দেখলে অবাক হয়ে যাবে, একটা টারবাইনের অংশ, বড় কোনো, মানে নামকরা প্ল্যান্টের নামকরা কোনো বিরাট জটিল মেশিনের একটা ইয়ে যাচ্ছে, ওই আয়রন, সরি উডেন কাস্টটা, সেটা যাচ্ছে তোমার ঠেলা গাড়ি, ওখানে শুধু ঠেলা গাড়িতে মুভ করে। যখন কাস্টিং হচ্ছে, কাস্টিং করার পর ঠেলা গাড়ি, হাতে টানা গাড়িতে আসে জিনিসপত্র। সো ইট ইজ মিডিয়েবল, হাওড়া ইজ মিডিয়েবল। তাহলে তোমার কথা অনুযায়ী ওই মিডল গ্রেড কোম্পানি যে কন্ট্রাক্টটা পাচ্ছে, তার কাছে এই অপশনটা আছে বলে সে রিভার্স অপশনে, আমাদের লাইনেও রিভার্স অপশনে অনেকে আন্ডারকাট করে ঢুকে তারা মুখ থুবড়ে সিক হয়ে গেছে। রিভার্স অপশনে ওপরের দিকে মাল্টি ন্যাশনাল চাপ যদি কেউ সহ্য করে, এই আর শর্ট টার্ম গেন, এটা আমরা এমএসএমই বুঝে গেছি। এখন আমাদের মধ্যে এসছে রিভার্স অপশনে পার্টিসিপেট না করা, আর আনঅফিসিয়ালি বলতে পারি, আনঅফিসিয়াল দের আর কাটলস। তো এইটা অটোমেটিকই ওরা চাপ দিলে ভেন্ডারও খিদে হয়ে যাবে। বাট এখানে গভর্নমেন্টের ফাংশন হচ্ছে টু রেগুলারাইজ। কিন্তু সে পাড়ার লোক যদি লোকাল নেতাকে গিয়ে বলে
একটু দাদা দেখবেন আমারটা ইউনিটটা চলছে, সে সে যদি লোকাল দাদা বলে দেয় তাহলে আর কেএমসি বলো বা রেগুলেটরি বডি কেউ ঢুকবে না ওই পাড়ায়। তো সেও চলবে, মিডলম্যানরাও সস্তায় পাবে, আবার সে রিভার্স অপশনে আন্ডার রেট করে মাল দেবে। তো দিস ইজ আ সিস্টেম। তো আজকে যদি স্ট্যাচুটরি বডি, ওয়েদার পলিউশন কন্ট্রোল বোর্ড, এই যে কালকে ঘটনা ঘটলো এই যে তিলজলায়, তো এটা এতদিন কি কেউ জানতো না? আমার সবাই জানতো। তো আমি তো ওই জায়গায় আমার ফ্যাক্টরি, আমি তো ওর মুখস্থ জানি। পুরো 57 থেকে আমি ওখানে 40 বছর ব্যবসা করছি। 57, 58, 59, 60, মানে আমার বাইপাস জবে থেকে হচ্ছে আমার ওখানে হাতে গড়ি। আমি বাইপাস হতে দেখেছি তখন, বাবা মারা যাওয়াতে ক্লাস 11-এ জয়েন করার পর। তো আমি তো ওর গ্রোথ দেখেছি, তৎকালীন চামড়ার ফ্যাক্টরি দেখতাম। তো আজকে এইটা পলিটিক্যাল, এই জায়গায় পলিটিক্যাল এবং গভর্নমেন্টের কাজ আছে যে আমার দেশে ইনহিউম্যান কোনো অ্যাক্টিভিটি চলবে না। ইনহিউম্যান মানে এই যে দুটো লোক মারা গেল যাদের ওই ফ্যাক্টরিটা পার্টিকুলারলি দরজার দেখো, তালা মারা ছিল। ইনহিউম্যান ইজ ওয়ান সাইড অফ দ্য স্টোরি, ঠিক আছে? হ্যাঁ, সেটা তো শুড বি স্টপড, বিকজ আমরা জানি যে বাংলাদেশে যে ইনহিউম্যান কাজ হতো 2013-তে ওই রানা প্লাজা যখন অ্যাক্সিডেন্ট হলো, তারপর ওদের কত বড় বাঁশ হলো বাংলাদেশের। সেটা একটা সাইড অফ দ্য স্টোরি। আরেকটা সাইড অফ দ্য স্টোরি ইজ যে এইভাবে তুমি কখনো বিকশিত ভারত 2047 হতে পারো না। রাইট। তুমি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেতে হবে। হাব হাব করবে। হাওড়া ইজ আ হাব, কেমন? সবাই ওইগুলো বানায়, কিন্তু তাহলে তাকে মডার্ন টেকনোলজি অ্যাডাপশন আসবে, তাকে নিয়ে আসতে হবে ঠিক রাস্তায়। সেই কাজটা করতে হবে তো, তা না হলে পরে এটা তো টিকবে না। একটা লোক একটা মেশিনের, একটা বিরাট দামি মেশিনের তার কাস্ট তৈরি, তার ডাইটা তৈরি করছে, সে করে তার মাসে রোজগার 8,000 টাকা। কেমন? তুমি মনে করো এটা টিকবে? এটা কি করে টিকবে? তো এটাই যদি স্ট্রাকচার প্রোডাকশনে হতো, ওই লোকটাই একটা ফ্যাক্টরি সুপারভাইজার হয়ে যেত, 18,000 টাকা মাইনে। আমি সেটাই আজকে বলেছি, তাহলে সেই হ্যাঁ, কাজটা এখানে তোমার কি মনে হয় যে এটা নিয়ে কোথাও কোনো মুভ আছে? এখন হাওড়া থেকে বিজেপি জিতেছে, বিজেপি তিলজলায় অমুক করলো, দেখো একটা চারটে জিনিস ডেমলিশ করা ইজ ইজিয়ার, কিন্তু এই এই যে হাওড়ার এই কি বলে ফোরজিং হাব অর সামথিং, কেমন? এ তো আমি সেই জ্যোতি বোসের আমলের শেষ থেকে শুনছি, সেটা হলো কই? দেখো এখানে আমার সাজেশন থাকবে নতুন গভর্নমেন্টে, যেটা ইন্ডাস্ট্রিয়াল, যিনি বা যারা ইন্ডাস্ট্রি মিনিস্টার হবেন বা তার সাথে ফিনান্স মিনিস্টারের অনেক আহ, ইয়ে থাকবে, যে একটা ফার্স্ট হচ্ছে ওদের একটা ডায়ালগ হওয়া উচিত উইথ ভেরিয়াস স্টেক হোল্ডার্স, মেনলি দি অ্যাসোসিয়েশনস। আমি চেম্বার অফ কমার্স বলছি না, মানে আমাদের এরকম বক্স এইটা ম্যানুফ্যাকচারার। আরেকটা সমস্যা। সাপোজ ইউ আর আ ভেরি আর্টিকুলেট ম্যান, হুম। ওকে, ওখানেও আছে, মানে তোমার আমারই এক বন্ধু আছে যার ব্যবসা আছে, সে আইআইটি, সবই ঠিক আছে, কিন্তু আমি ওদের মধ্যে এই আর্টিকুলেশন দেখিনি। আর ওই যে কাস্টিং ইউনিট গুলো আছে তারা একেবারে অন্য রকমের চিন্তাতে চলে, তোমাকে ঢুকতে দেবে না চট করে। তাহলে সেই ক্ষেত্রে ওখানে কোঅপারেশন গভর্নমেন্টের একটা কমিটি করতে হবে। গভর্নমেন্টের একটা তোমার মতো আমার মতো লোক যারা ইকোনমি ইন্ডাস্ট্রি নিয়ে ঘাঁটছে, মানে আজকে আমি প্যাকেজিং এর ব্যবসা করে আমি বিভিন্ন জায়গায় তোমার মতো লোকের সাথে আলোচনায় বসছি, আমি তো ফর্মাল ইকোনমিস্ট নই, আমি তো ইন্ডাস্ট্রি এ কথা বলছি, ইটস মাই নলেজ। তো আজকে তাহলে তাই যদি না হয় তাহলে গভর্নমেন্টকে তোমার আমার মতো লোককে নিতে হবে, যে একটা প্ল্যানিং, যেখানে আমরা গভর্নমেন্টকে একটা রিপোর্ট দিতে পারি, স্ট্র্যাটেজি দিতে পারি, স্টাডি রিপোর্ট। তুমি এরকম এত, এটা তোমার প্রফেশন, আমার প্রফেশন না, বাট আমরা সবাই মিলে, বাট সেটা গভর্নমেন্টকে আইডেন্টিফাই করতে। আজকে গভর্নমেন্ট যারা ইলেক্টেড হয়ে আসছে, তারা নট নেসেসারি স্পেশালাইজ এক্সপার্ট। এইটা মাথা থেকে যেটা আমার সবচেয়ে বড়, আমি মোদি গভর্নমেন্টের ফ্যান, বিশেষ করে আমার বিভিন্ন কাজে চেম্বারে আমি দেখেছি পিএমও কনসিস্ট অফ প্রফেশনাল এক্সপার্টস। Right? কারণ একটা আইএএস হয়তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, কিন্তু তার ক্যারিয়ারটা কি? যে রাজ্য লেভেলে ধরো 50+ এজের আইএএস, সে তো উঠেছে ডিএম লেভেল থেকে বা ওই এসডিএম থেকে, রাইট? সে যদি ইন্ডাস্ট্রি আর ইনভেস্টমেন্ট প্ল্যানিং করে, আমি তাকে ছোট করতে চাইছি না, মানে তার হয়তো আহ, সেই ক্যালিবার আছে বোঝার, মানে আমি এখন কারোর নাম বলবো না, এরকম অনেক আইএস এর সাথে এসেছি, ব্রিলিয়েন্ট লোক, তারা পড়াশোনা করে,
আবার অনেক আইএসে এসেছি যারা ওপর ওপর কাজ করে বেরিয়ে যায়। তো দেখো, এনিওয়ে, আমি শিওর ইউ হ্যাড ইন্টারাকশনস উইথ সুব্রত গুপ্ত ইন দ্য পাস্ট। নো হি ওয়েন আই ওয়াজ, আমি যখন ওই ডিরেক্টর অ্যাপয়েন্ট করি ওটা ওয়াজ আন্ডার হিম। তো আমি ওনার মিনিস্ট্রির আন্ডারে ছিলাম, তখন উনি আচ্ছা পানিশমেন্ট পানিশমেন্ট পোস্টিং এ ছিলেন হর্টিকালচার, মিনিস্ট্রি অফ হর্টিকালচারে, আচ্ছা। প্রিন্সিপাল সেক্রেটারি। তো তো আমরা ওই তো সময় আমি, আমরা তো সুব্রত গুপ্তকে অনেক দিন দেখছি, তোমার ডাব্লিউবিআইডিসি ইত্যাদি। সো মানে দিস এই এই ধরনের অনেক লোক আছেন যাদের দে আর ওপেন টু আইডিয়াস। তারা হ্যাঁ শোনেন। উনি সাইডে আমাদের সাথে আমাদের ওনার সাবজেক্ট না আমাদের সাথে আলোচনা করতেন। পণ্ডিত লোক, মানে আমি ওনার সাথে ইন্টারাক্ট আমার করেছি, সব থেকে পণ্ডিত হচ্ছে লোক। ওপেন টু আইডিয়াস, যেটা দেখো, মানে যার যার একটু এডুকেশন, আমি ডিগ্রি বলছি না, যার এডুকেশন থাকবে সে সবসময় আরো ফিরে থাকবে। ওনার মতো লোক আমার কেন ওপিনিয়ন নেবে, ওনার মনে হয়েছে আমার থেকে যদি 2% পায়। তো যে শিক্ষিত লোক সে কখনো রিজিড হবে না যে আমি সব জানি। যার সেই শিক্ষাটা আছে আর যার নলেজ আছে, হাঙ্গার ফর নলেজ, সে সবসময় সবার সাথে মিশবে। আজকে আমি আমফামের এক্সপার্ট হয়ে গেছি আম চাষিদের সাথে গেছি। আমি ধরি আম জানতাম, আমি এই না এগ্রিকালচার না, আমি, সেই জন্যই তো ইউ নো, সেই জন্যই তুমি জানো, কারণ তুমি জিনিসটাকে ব্যবসা হিসেবে দেখতে গেছো। আর বাইরের একজন অফিসার বা যেই হোক, যে যে ব্যবসাটা করছে সে ওটাকে যেভাবে দেখে, যে জার্নালিস্ট রিপোর্ট করছে সে যেভাবে দেখে, আর যে সরকারে বসে আছে যেভাবে দেখে, তিনটে দেখা আলাদা হয়ে যাবে, ঠিক কি না? রাইট, ঠিক, একদম। হ্যাঁ। তো সুতরাং প্রত্যেকটা আলাদা। আমরা মানে দিস ইজ নট টু ফ্ল্যাটার অচ্যুত, বাট ইজ প্যাশনেট। ও ব্যবসা করে কার প্যাকেজিং মেটেরিয়ালের, কিন্তু প্যাশনেট অ্যাবাউট ফুড প্রসেসিং। আর আমি ওকে টেনে এনে ফোর্জিং এ ঢুকিয়ে দিলাম, যেটা আমি আবার না মাইন্ড। ইটস ওকে, মানে আমার অনেক ক্লায়েন্ট আছে ফোর্জিং এ। ইনফ্যাক্ট ফোর্জিং এ ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ফোর্জিং ইজ বাংলায় আছে। বাট আই টেল ইউ ওয়াই আই এম সো প্যাশনেট অ্যাবাউট দিস পার্টিকুলার ইন্ডাস্ট্রি। কারণ হচ্ছে, আমি অনেক কাল আগে, তখন ধরো আমি সবে সদ্য যাদবপুর থেকে এই অর্থনীতি নিয়ে পড়ে বেরিয়েছি, তারপরে একটা কাগজে, ছোট্ট কাগজে কাজ করি। তো তখন আমি একটা এক্সপোর্ট ম্যানেজমেন্টের কোর্স করতে চলে গেলাম পাশাপাশি। তো সেটা কোনো কাজে লাগেনি, কোনো কাজে লাগেনি বলবো না, মানে আমি করি ওসব লাইনে তো যাইনি। তো এবার তখন দেখলাম আমাদের একজন পড়াতেন ইন্ডালের এক ভদ্রলোক, সিনিয়র ম্যানেজার। তো উনি একদিন বললেন যে আমাদের একটা প্ল্যান্ট বসে গিয়েছিল, কারণ আমার যে স্পেয়ারটা সেটা কোথায়, কানাডা না কোত্থেকে আসবে, কেমন, তার আসতে 1.5 মাস না 2 মাস লাগবে, ইত্যাদি ইত্যাদি। তো ওটা নিয়ে তারা হাওড়ায় চলে যায়। হাওড়ায় গিয়ে এই যে যারা এই ডাই বানাচ্ছে, এইরকম একটা লোক সে বানিয়ে ফেলে, সেটাকেই লোকাল একজন কাস্ট করে ফেলে। তারপর ওটা স্পেয়ারটা তৈরি হয়ে যায়, অ্যান্ড দে সেভড মিলিয়ন্স অফ রুপিস। হ্যাঁ, দে কুড রান দ্য ফ্যাক্টরি। তাহলে তোমার ম্যাচিং একটা ছোট স্টোরি বলি। ভারত চেম্বার হচ্ছে, এই যে আমরা অপারেশন সিন্দুর দেখলাম, যে আমাদের আর্মি কত অ্যাডভান্স হয়ে গেছে, এটা মোদী গভর্নমেন্ট 15 বছর ধরে কাটছে। এটা খুব চুপচাপ ভাবে কেটে গেছে। তার মধ্যে একটা হচ্ছে কিভাবে আমাদের দেশে ভেন্ডার ডেভেলপ করা যায়। তার পার্টনার হচ্ছে ভারত চেম্বার। আমাদের কাজ হয় বিভিন্ন টায়ার 2 টায়ার 3 সিটিতে গিয়ে ক্যাম্পেন করা, ছোটখাটো চেম্বারদের যে তোমরা এসো কি প্রোডাকশন করবে। তো এই করতে করতে আমি ওই পার্ট অফ ওই কমিটি ছিলাম বা আছি। তো খড়গপুরে একটা প্রোগ্রাম করতে গিয়ে আমি এক লোককে পাই, যেখানে ওকে ম্যাসকট করেছিল মিনিস্ট্রি অফ ডিফেন্স। কেসটা কি, ভারত সরকার একটা কোনো অ্যাডভান্স আর্টিলারি গান কিনেছিল ইউরোপ থেকে 20 বছর আগে, যার সার্ভিস কন্ট্রাক্ট ছিল না, স্পেয়ার কন্ট্রাক্ট ছিল। একটা বুশের জন্য ওরা বোধহয় আর্টিলারি গান, 8 কোটি, ইজ ইট বোফোর্স? না বোফোর্স ছাড়া অন্য কিছু ছিল। তো ওইটার স্পেয়ারের জন্য ওরা চাইছিল একই দাম যেটা গানের খরচা করেছে। তো গভর্নমেন্ট জানো ওদের তো টেন্ডারে ওই দাম দেবে কি করে, তখন ওরা ডিআরডিও বা কেউ ওদের খুঁজতে থাকে, আর দিয়ে ল্যান্ডেড হাওড়ায় এসে পৌঁছে। এক ভদ্রলোক ওই বুশটা বানিয়ে দেয়। ওই ডিফেন্স মিনিস্ট্রি যারা টেকনিক্যাল বললো, বললো বিশ্বাস করুন ওনার বুশটা ইজ বেটার দ্যান দ্য অরিজিনাল। এটা কোট আনকোট ওই সেমিনারে বলেছিল। ওকে এখন যত সেমিনার হয় ওই ভদ্রলোককে ম্যাসকট বানিয়ে দেওয়া হয়, যে উনি পেরেছেন আপনারাও পারবেন। আর উনি হাওড়া। রাইট। উই হ্যাভ গ্রেট স্টোরিজ।
আমি তো এসছি, আমি তো বড় হয়েছি দুর্গাপুরে, তো আমার ভেতরে একটা ইন্ডাস্ট্রি আছে, মানে এটা ইটস রানস ইন মাই ব্লাড। ওকে, আমরা দুর্গাপুরে আমাদের আলোচনার বিষয়বস্তু, আমাদের এই টারবাইন অমুক এগুলো না আমাদের ছোটবেলা থেকে জীবনে রয়েছে। সেই জন্য আমরা আছি, এবং আমি সেইভাবেই যখন সাংবাদিকতা করেছি আমার এই সমস্ত হেভি ইন্ডাস্ট্রিজের ওপর বিরাট ঝোঁক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের গল্প সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের যদি ওই চাইনিজ যদি অ্যাপ্রোচটা না থাকে, যেখানে আমরা ওটাকে ছটপট করে ওটাকে বদলাবো, ওটাকে অ্যাডভান্স করে দেবো, আরো বড় করে দেবো, স্কেল আপ করে দেবো, সেটা যদি না থাকে তাহলে এই গল্পগুলো নিয়ে থাকতে হবে আমাদের, বাদ বাকি কাজটা আর হবে না। এটাই মূলত আলোচনার এই। তোমার তোমার যেটা বললে যে এবার গভর্নমেন্টের স্ট্রাকচার হাব তৈরি করতে হবে। আজকে যদি সুরত যদি ডায়মন্ডের ওয়ার্ল্ড কিং হতে পারো, যার কোনো ন্যাচারাল ডায়মন্ডই নেই, তোমার বা যে যাকে হাই স্পিড রেল দিয়ে জুড়ে দেওয়া হচ্ছে, গিফট সিটি হচ্ছে। হ্যাঁ, তো সুরাটের এখন ডায়মন্ড প্রোডাকশন হচ্ছে ওয়ার্ল্ডের এখন টপ জায়গায় পৌঁছে গেছে, যার র মেটেরিয়াল নেই, না, খালি ইমপ্রুভ পলিশিং এক্সপার্ট, কিন্তু হাব তো হয়ে গেছে, রেভিনিউ তো আসছে। তো তোমাকে ওরা স্ট্রাকচার হাব করতে হবে, যেটা তোমার অরিজিনাল প্রপোজাল, যে ফোর্জিং ইউনিট আর এগুলোকে এইখানে গভর্নমেন্ট করতে পারে, যে স্টেক হোল্ডারদের ডেকে বা কমিটি করতে পারে অফ এক্সপার্ট যারা ফ্রম দি ইন্ডাস্ট্রি, তাদেরকে নিয়ে যে এইগুলোকে আমরা কিভাবে এই নোংরা রাস্তা, ট্যাংরা, তিলজলা, বেলেরিয়াস রোড, তারপর লিলুয়া, মানে ওখানে আমাকে যেতে হয়, ওখানে তো এখন দেখো কিরকম জাস্ট হয়, দেখো লেদার কমপ্লেক্স তুমি করেছিলে লেদার ইউনিটকে নিয়ে যাওয়ার জন্য, রাইট। তারপরে হাফ বেচে দিলে আইটিকে। সেটা সেটা দেখো, টু বি ফেয়ার, ওটা ভায়াবিলিটি আসেনি, মানে অত বেচতে পারিনি, বা লেদার ইন্ডাস্ট্রিটাকে সরকার থেকে সবই ঠিক এটাকে, আছে, কিন্তু তুমি যদি একটা মানে কখনোই যা হয়ে গেছে হয়ে গেছে, বাট ওয়ান ইউ শুড গেট ইনটু দিস হাব কনসেপ্ট, ক্রিয়েট কমপ্লিট ফ্যাসিলিটিস, যার ভেতর ওদেরকে টেনে আনো, কারণ ওদের 5 রকম সমস্যার কমন সমাধান হয়ে যেতে পারে সেখানে। তো আর গার্মেন্টস এর একটা গার্মেন্টস অ্যাসোসিয়েশন ওরা বোধহয় একটা হাব করেছে তো এই, তোমার গার্মেন্টস পার্ককে তুমি বানিয়ে দিলে নবান্ন। তো এইগুলো তো সরকারি ডিসিশন, পলিটিক্যাল ডিসিশন করে তো লাভ নেই। তো না না, সরকারি ডিসিশন, কিন্তু সরকারি তুমি যা খুশি সরকারে বসে যা খুশি ডিসিশন নিতে পারো, কিন্তু তারপর বলো না যে আমাদের প্রচুর উন্নয়ন হচ্ছে। দেখো ইতিহাস বলে আমাদের মাঝে মাঝেই হীরক রাজারা আসবে বা রানীরা আসবে, বাট তার মধ্যে থেকে আমাদের সমাজ থেকে কেটে বেরোতে হবে এবং তার মধ্যে ঘোরাতে হবে। আমাদের আনফর্চুনেটলি আমরা 50 বছর এই রাজ্যটা খুবই ক্ষতি হয়েছে, আমাদের জেনারেশন তো আমরা উন্নতি করতে পারলাম না। আর তুমি আমি আমরা একই বয়স, আমরা স্কুল কলেজ পাশ করেই বামফ্রন্ট সরকার দেখছি, আর এই শেষ হলো দিদি অব্দি। আমরা চলো আশায় বসে থাকি, এই প্রথম 60 বছর বাদে একটি ন্যাশনাল পার্টি পাওয়ার এসছে এই রাজ্যে, 50 বছর এবং বাদে। 50 বছর বাদে, এবং তার সাথে কোইন্সিডেন্স হচ্ছে সেই পার্টি সেন্টারে পাওয়ার। হুম। এই সেন্টার স্টেট রিলেশন করে আমাদের একটু গেছে। তো এটা আমি খুব আশাবাদী যে এবার এই হোক, সরকার এবং আমরা সবাই আশাবাদী, আমরা হ্যাঁ, সবাই এটা যে নিয়ে ওনারা আশাবাদী। নিশ্চয়ই কিছু ভেরি পজিটিভ স্টেপ নেবে। যদি আমরা তো সবাই আছি, ওরা যদি আমাদের প্রফেশনাল কোনো সাপোর্ট চায় আমরা তো এগিয়ে যাব, আমরা তো এটা আমাদের রাজ্য।